আজকের ভিডিওতে রায় মার্টিন বসুমিত্রা 2025 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল অ্যান্ড বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক আছে প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল এটা পুণ্ড্রবর্ধন। এরপরে 2 আছে বখতিয়ার খলজি মারা যান তবে 1206 খ্রিস্টাব্দে। এরপর 3 আছে রামচরিত কাব্যের রচয়িতা হলেন তবে সন্ধ্যাকর নন্দী। এরপর 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 আছে সকলোত্তর পথনাথ কার উপাধি তবে হর্ষবর্ধনের। এরপর 2 আছে পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল এটা বরেন্দ্র অঞ্চলে। এরপর 3 আছে লক্ষণ সেনের রাজধানীর নাম কি ছিল এটা পূর্ববঙ্গের বিক্রমপুর। এরপর 4 আছে সুলতান মাহমুদের পিতার নাম কি এটা সুবক্তগিন। এরপরে 5 আছে রামচরিত কাব্য গ্রন্থটি থেকে আমরা কি বিষয়ে জানতে পারি তবে কৈবর্ত বিদ্রোহের সম্বন্ধে আমরা জানতে পারি। এরপরে 6 আছে শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম লেখো এটা সদুক্তি কর্ণামিত। এরপরে 7 আছে গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে ছিলেন এটা জয়দেব। এরপর 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে গৌড়তন্ত্র বলতে কি বোঝো, এর উত্তরটি হলো গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র। শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয় যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজ করত সেই কাজে হস্তক্ষেপ করত। অর্থাৎ শশাঙ্ক গৌড় রাজ্যে এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যা কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রাম স্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হতো। এরপরে অথবা এটা আছে হিজরত কি। হিজরত হলো হজরত মুহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে বলা হয়। এরপর 2টা আছে পঞ্চরত্ন কাদের বলা হয়, এর উত্তরটি হলো বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন, এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন 1 জয়দেব, 2 ধৈ, 3 গোবর্ধন, 4 উমাপতিধর ও 5 শরণ। রচিত কাব্য এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি, তিনি গীতগোবিন্দ কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন প্রবন্ধ কাব্য। এরপরে অথবা এটা আছে বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধমতের জন্ম হয় কিভাবে, এর উত্তরটি হলো পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে যে নতুন বৌদ্ধ মতের জন্ম হয়েছিল তাকে তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলে। এরপর 4টা আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো। 1 আছে ত্রিশক্তি সংগ্রাম কি, এর উত্তরটি হলো এর উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে যে কোনো শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে 8ম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে 3টি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়েছিল। এরপরে 2টা আছে পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো, এর উত্তরটি হলো পাল ও সেন যুগে কৃষি ছিল বাংলার অর্থনীতির অন্যতম মূল ভিত্তি। এই যুগে বাংলায় বিভিন্ন ফসলের চাষ হতো, যেমন 1 এই যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান, তাই বাঙালিদের প্রধান খাদ্য ছিল ভাত। 2 এই যুগে প্রচুর শস্যের চাষ হতো, বাঙালিরা খাওয়া, গায়ে মাখা সহ বিভিন্ন কাজে সর্ষের তেল ব্যবহার করত। এরপর 3 আছে বিভিন্ন ধরনের শাকসবজি বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু, কাঁকরোল গ্রাম বাংলার ঘরে ঘরে উৎপন্ন হতো। 4 এর তাছাড়া উৎপন্ন হতো পাট, কার্পাস, পান, সুপুরি, এলাচ, মহুয়া, আখ এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম, জাম, কাঁঠাল, কলা, ডুমুর, ডালিম, নারকেল, খেজুর, তাল প্রচুর পরিমাণে বাংলায় উৎপন্ন হতো। এরপরে অথবা এটা আছে পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায়
কেন কম দিন স্থায়ী হয়েছিল? এর উত্তরটি হলো বাংলায় পাল শাসন 400 বছরও বেশি স্থায়ী হয়েছিল। অপরদিকে সেন বংশের শাসন প্রায় 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণ হলো এক, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তার প্রতি বাংলা জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম জনসমর্থন ছিল না। এরপর দুই আছে, পাল শাসকরা বাংলা সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন সেন রাজারা তা পারেনি। এরপরে 3 আছে, দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতির কারণগুলি লেখো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে দক্ষিণ ভারতে অবশ্য নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। বিভিন্ন লেখ থেকে জানা যায় যে চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়ের কথাও জানা যায়। ওই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমি দান করতেন। সেরকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্রলেখগুলিতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায় সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়েছিল। তোমরা এতটা লিখে দেবে। এরপরে 5 আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 100 থেকে 120টি শব্দের মধ্যে 1 আছে, ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটি হলো, ইসলাম ধর্ম প্রচারের আগে আরব দেশের পরিচয়। ভারতের পশ্চিমে আরব সাগরের ওপারে আরব দেশ। এদেশে অধিকাংশই মরুভূমি। এদেশে যাযাবরদের বেদুইন বলা হতো। এদেশের 2টি গুরুত্বপূর্ণ শহর হলো মক্কা ও মদিনা। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে আরব উপজাতিদের প্রধান জীবিকা ছিল ব্যবসা। 2টি বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত ছিল মক্কা শহর। মক্কা দখল করা নিয়ে উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকতো। এরপরে অথবা এটা আছে, দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো, চোল শক্তির উত্থানের পটভূমি খ্রিস্টীয় নবম শতকে দক্ষিণ ভারতে চোল শক্তির পুনরুত্থান ঘটে। চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। কাবেরী ও তার শাখা নদীগুলি বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে ওঠে। এখানের রাজা মোট্টাবাইয়াকে ক্ষমতা থেকে সরিয়ে বিজয়ালয় রাজা হন। রাজা বিজয়ালয় পাণ্ডব রাজাদের কাছ থেকে থাঞ্জাভুর বা তাঞ্জোর দখল করেন এবং এখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। এবার হচ্ছে চোল রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল। দক্ষিণ ভারতে কাবেরী ও তার শাখা নদীগুলি বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে উঠেছিল। চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। এরপর হচ্ছে রাজা বিজয়ালয়ের উত্তরসূরিরা চোল রাজ্যকে আরও সম্প্রসারিত করেন। চোলরা দক্ষিণে পাণ্ডব অঞ্চল এবং উত্তরে পল্লব অঞ্চল দখল করে। এরপর হচ্ছে চোল রাজা প্রথম রাজরাজ কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল দখল করেন। এরপর আছে প্রথম রাজরাজের পুত্র রাজেন্দ্র চোল কল্যাণের চালুক্যদের পরাজিত করেন। তিনি বাংলা অভিযান করেন এবং গঙ্গা নদীর তীরে পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করেন। গঙ্গাই কোণ্ড চোল উপাধি নেন। তিনি সিংহলরাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সিংহল জয় করেন। তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, সুমাত্রা ও জাভায় আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপরে 2টা হচ্ছে, পাল ও সেন যুগে বাংলার শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটি হলো, স্থাপত্য। পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। তবে প্রকৃতির কোপে এবং মানুষের রোষে সেই স্থাপত্যের আর বিশেষ কিছু নেই। প্রাচীন ভারতে বৌদ্ধ ও এবং জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল। এগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে। পাল রাজত্বে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল। বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলায়
আশরফপুর গ্রামে, রাজশাহী পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। তবে স্তূপ নির্মাণে বাংলায় কোনো মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়নি। বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাহাড়পুরে সোমপুরী বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য বিহার। চারকোনা এই মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ ইত্যাদি ছিল। মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট এবং কাদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল। এরপরে ভাস্কর্য। পাল আমলের ভাস্কর্যগুলি ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। পাহাড়পুর প্রত্নক্ষেত্রে এর সবচেয়ে ভালো নিদর্শন পাওয়া যায়। এখানে মূল মন্দিরের গায়ে পাথরে ফলক রয়েছে, যার মধ্যে স্থানীয় রীতির প্রভাব স্পষ্ট। ফলকগুলিতে রাধাকৃষ্ণ, যমুনা, বলরাম, শিব, বুদ্ধ, অবলোকিতেশ্বরের মূর্তি আছে। এই দেবদেবীদের মধ্যে ব্রাহ্মণ্য ঐতিহ্যের প্রভাব অনেক বেশি। পাল রাজারা নিজেরা বৌদ্ধ হলেও বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি উভয়ে পৃষ্ঠপোষণা করতেন। ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প সামগ্রীও ছিল। এগুলি ছিল স্থানীয় লোকায়ত শিল্পের প্রতীক। এগুলিতে সাধারণত মানুষের দৈনন্দিন জীবনে সুখ, দুঃখ, সমাজ জীবন, ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটে উঠেছে। খ্রিস্টীয় একাদশ থেকে দ্বাদশ শতকের আগে আঁকা কোনো ছবি আজ আর পাওয়া যায় না। যে ছবিগুলি পাওয়া গেছে সেগুলো বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করার জন্য আঁকা হয়েছিল। এই ছবিগুলি আকারে ছোট, কিন্তু এগুলি পরের যুগের অনুচিত্রের মতো সূক্ষ্ম রেখাময় নয়, বরং এগুলির সঙ্গে প্রাচীর গাত্রে আঁকা ছবির মিল আছে। পালযুগে খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতকে বরেন্দ্রভূমির ধীমান এবং তার ছেলে বিটপাল ছিলেন প্রসিদ্ধ শিল্পী। তারা ধাতব শিল্পে, ভাস্কর্য এবং চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। এতটাই বলে দেবে তোমরা। তাহলে আজকে এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 4 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।